চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাপক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে সরকার। দেশ জুড়ে উত্তেজনার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সাথে বসে সমাধানের আশ্বাস উপদেষ্টাদের। গণমাধ্যমের উপর আঘাত কোনোভাবেই কাম্য নয়, নোয়াবের মতবিনিময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। এবং সুবিধাপ্রাপ্ত শিল্পগুলো নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রযুক্তি ও কৃষি ক্ষেত্রে বিপুল সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে সরকার নির্বাচনের দিকে যাবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোনো গোষ্ঠীকে তদন্ত ছাড়া নিষিদ্ধ করা হবে না। সামগ্রিকভাবে দেশে যে উত্তেজনা এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সব রাজনৈতিক দল ও অংশীজনের সাথে বসে সরকার তার সমাধান করবে বলে জানানো হয়। চক্রনাথের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠক সম্পর্কে জানাতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেন সংবাদ সম্মেলনে উপস্থিত উপদেষ্টারা। সব ধরনের স্টেকহোল্ডারকে নিয়ে যাতে জাতীয় ঐক্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করা যায়, এই ক্ষেত্রে সবাই পরামর্শ দিয়েছেন এবং পরামর্শের কেন্দ্রবিন্দুতে আছে ঐক্য। আমরা মনে করি যে আমাদের দিক থেকে বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। এটা কোনো অভ্যুত্থানের সরকার, এখানে সবারই দায়িত্ব আছে, সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর, যে কিভাবে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করা যায় এবং জনগণ কিভাবে জনগণকে ঐক্যবদ্ধ ধরে রাখা যায়। তো সবারই দায়িত্ব এবং এই ঐক্যবদ্ধ ধরে রাখার প্রক্রিয়া জারি রাখলে আশা করি কখনোই আর ফ্যাসিজম ফেরত আসবে না। নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারা। অবশ্যই নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচনে উদ্যোগ আছে, সার্চ কমিটি গঠন করার পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, ওনারা শপথ নিয়েছেন, আরো অন্যান্য যে কার্যক্রম আছে এটা কার্যক্রম চলমান আছে। বাট সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার, যেটা বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছেন, এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে। আমরা বারবার বলছি, যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। সমন্বয়কদের উপর হামলার বিষয়টি হালকাভাবে দেখছে না সরকার। তাদের নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব আয়োজিত রাজনীতিবিদদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত কোনোভাবেই কাম্য নয়। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। রাজধানীতে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব আয়োজন করে আক্রমণের মুখে সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আলোচনার শুরুতেই গণমাধ্যম নিয়ে সমসাময়িক সংকটের কথা তুলে ধরেন নোয়াব নেতারা। সম্প্রতি একটা মহল ইংরেজি
দৈনিক ডেইলি স্টার ও প্রথম আলোর বিরুদ্ধে যে ধরনের কর্মসূচি পালন করেছে ও প্রচারণা অব্যাহত রেখেছে তা সংবাদপত্রের স্বাধীনতার উপর চরম হুমকি ছাড়া আর কিছুই নয়। গণতান্ত্রিকরণের যে প্রক্রিয়া সেটার সঙ্গে থাকবো। আপনারা যারা রাজনৈতিক দল করেন তাদের মত প্রকাশের আমরা হচ্ছি বলতে পারেন যে ভেহিকল, আমরা আপনাদের মত প্রকাশ করব, আবার আপনাদের সমালোচনা করব। গণমাধ্যমে আক্রমণের সমালোচনা ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুরক্ষা দাবি করেন রাজনীতিবিদরা। আপনারা যদি সত্যি প্রোটেকশন চান তাহলে আপনাদের ওই ক্যাম্পেইনটা স্টার্ট করতে হবে সরকারের সাথে, যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতাটা দিয়ে দেন। যে আজকে কিছু মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনার কিছু কথা বলা হচ্ছে, যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আপনার এটাকে বন্ধ করা দরকার। নাহলে যে লক্ষ্য নিয়ে এই যে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, আমাদের মানুষের প্রাণ দিয়েছে, এটা সবটাই ব্যর্থ হয়ে যাবে। হত্যা মামলায় গণহারে সাংবাদিকদের নাম অন্তর্ভুক্তির সমালোচনা করেন আলোচকরা। বহু সাংবাদিক বন্ধুরা আছেন তারা সেলফ সেন্সরশিপ করেই এই রিজিমকে রক্ষার চেষ্টা করে, কিন্তু তার মানে তো এটা না গণভাবে আমি কার্ড বাতিল করব, গণভাবে এইটা না আমি ওই অপরাধী করতে পারো, কিন্তু হত্যা মামলা সহ সব মামলার মধ্যে সাংবাদিক সহ অন্যদেরকে ঢুকিয়ে দেব। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা বিনষ্ট হলে দেশ সামনে এগোতে পারবে না বলে মনে করেন অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। দেশে গার্মেন্টসের পর যে শিল্পগুলোতে তুলনামূলক সুবিধা রয়েছে সেগুলো নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, কৃষি এমন কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এজন্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে সরকার ও প্রাইভেট সেক্টরকে অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে। পরাগ আজিমের রিপোর্ট। সস্তা শ্রমসহ তুলনামূলক কিছু সুবিধা থাকায় বাংলাদেশের তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েক যুগ ধরেই। দেশে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে এই শিল্প রাখছে অনন্য ভূমিকা। কিন্তু দ্রুত অর্থনৈতিক উন্নয়নে শুধু একটি সেক্টরের উপর নির্ভরশীল হতে চায় না বাংলাদেশ। অন্য যেসব শিল্প এগিয়ে নিতে পারে দেশকে তা চিহ্নিত করে কাজ শুরু করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। কিছু নাম আমি অলরেডি অনেকের কাছে শুনছি, যেগুলো আমি প্রায়ই শুনি এবং সেটা আমি এক্সপার্টদের কাছে শুনছি। আমি নিজেকে সবচেয়ে বড় এক্সপার্ট মনে করি না। এখানে অনেক রিসার্চার আছেন, অনেক কাজ করেছেন। যেরকম অনেকেই বলেন যে ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, এগ্রো, এরকম বেশ কিছু সেক্টর আছে যেগুলোতে ডেফিনেটলি বাংলাদেশের কিছু কম্পিটিটিভ এজ আছে। বাট সেই এজগুলো নিয়ে আমরা হয়তো টেকনোলজি সেগুলো নিয়ে আমরা হয়তো সামনে কাজ করবো এবং আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে ঠিক আছে এই 5টা সেক্টর নিয়ে আমরা আসলে আগামী 5-10 বছর আমাদের একটা ক্লিয়ার রোডম্যাপ আছে যেখানে আমরা গ্রো করতে চাই। সরকার এবং প্রাইভেট সেক্টর যদি একসাথে কাজ করে তাহলে অবশ্যই গার্মেন্টসের মতো আরও 5টা-7টা সেক্টরেও আমরা একই লেভেলে চলে যাওয়া সম্পূর্ণ ক্ষমতা রাখি। বিডায় নতুন যোগ দেয়া এই নির্বাহী চেয়ারম্যান মনে করেন, দেশের সমভাবে সব এলাকায় শিল্পায়ন হয়নি, ফলে কর্মসংস্থান এবং শ্রমশক্তিকে সঠিকভাবে ব্যবহার করা যায়নি। শিল্পায়ন খুবই কনসেন্ট্রেটেড কয়েকটা জায়গায় হয়েছে এবং সেই কারণে কিন্তু আমাদের যে এমপ্লয়মেন্টকে আমরা একটা বিগ চ্যালেঞ্জ মনে করি, ঠিক যেই কারণে কোটা আন্দোলন শুরু হলো, রাইট, যে আমাদের জব, এমপ্লয়মেন্ট ইজ এ বিগ ইস্যু বাংলাদেশের জন্য। সো এই এমপ্লয়মেন্টকে এবং আমাদের যে ওয়ার্কফোর্স এটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, আমাদেরকে এই শিল্পায়নটাকে আরেকটু স্প্রেড করতে হবে, জনগোষ্ঠীকে ফুললি ইউটিলাইজ করতে পারি সেটার উপর বেসিস করে আগাতে হবে। যে শিল্পগুলো বাংলাদেশের জন্য বেশি উপযুক্ত সেগুলোকে গার্মেন্টসের মতোই প্রায়োরিটি সেক্টর হিসেবে সুবিধা দেওয়ার পক্ষে বিডা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। রাস্তা নির্মাণের কারণে বর্ষার পানি বের হতে না পারায় জলাবদ্ধতা দেখা দিয়েছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরে। এর ফলে আশেপাশের ফসলি জমিতে চাষাবাদে সমস্যা দেখা দিয়েছে। বাসাইল সদরে রয়েছেন সহকর্মী মুসলিম উদ্দিন, যাচ্ছি তার কাছে। মুসলিম, আপনি বাসাইল সদরে রয়েছেন, এই যে জলাবদ্ধতা এর কারণে যে দুর্ভোগ, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে, আপনার কাছে কি তথ্য রয়েছে দর্শকদের জানাতে চাই। ধন্যবাদ মেহেদি। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি টাঙ্গাইলের বাসাইল এলাকাতে। আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা
প্রায় 2000 একর জমি জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, যেখান থেকে প্রতি বছর 2500 মেট্রিক টন ধান উৎপাদন হয়, সরিষা উৎপাদন হয় 780 মেট্রিক টন। তো অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করার কারণে এবছর বর্ষা মৌসুমে যে পানিগুলো প্রবেশ করেছিল সে পানিগুলো আর বের হতে পারেনি, যার কারণে এই পানিগুলো আটকা পড়ে আছে। ইতিমধ্যে সরিষা হয়ে যাওয়ার কথা, সরিষার গাছ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো পানি থই থই করছে। তো সামনে বোরো মৌসুম, বোরো আবাদ হবে। কৃষকরা দুশ্চিন্তায় আছেন যে বোরো আবাদও সম্ভব কিনা। যদি আগামী 10-15 দিনের মধ্যে এই পানি শুকিয়ে যায় তাহলেই সম্ভব বোরো আবাদ, তা নইলে এটা আবাদ করা সম্ভব না। আমি কথা বলার চেষ্টা করছি পৌরসভার প্রশাসক, উনি আমাকে বলেছেন যে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমাদের প্রকল্পের মধ্যে নিতে হবে। আপাতত পানি নিষ্কাশনের জন্য পাইপ বা কালভার্টের মাধ্যমে পানি নিষ্কাশনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। মেহেদি। মুসলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী মুসলিম উদ্দিনের সাথে, জানাচ্ছিলেন টাঙ্গাইলের বাসাইলের জলবদ্ধতার কারণ সম্পর্কে কর্তৃপক্ষের বক্তব্য। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। এ পর্যায়ে রয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে আগামীকাল। জ্যামাইকার কিংস্টনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। অ্যান্টিগায় আগের টেস্টে ব্যাটে বলে পুরোপুরি আধিপত্য দেখিয়ে 201 রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ 1-0-তে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজ বাঁচাতে এই ম্যাচে তাই বাংলাদেশের জয়ের বিকল্প নেই। ম্যাচ ড্র হলেই সিরিজ জিতবে ক্যারিবীয় দল। তবে সব চাপ জয় করে মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলতে তৈরি হচ্ছে টাইগাররা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। আমন্ত্রণ আরো একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ। উপকূলীয় জেলা বাগেরহাটের ফকিরহাট উপজেলায় প্রথমবারের মতো বস্তায় আদা চাষের মাধ্যমে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাষিরা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, লবণাক্ত ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধান ও সবজি চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ উপজেলার চাষিরা। এ পরিস্থিতিতে উপজেলার বেশিরভাগ কৃষক বিকল্প হিসেবে বস্তায় আদা চাষে ঝুঁকছেন। বাগেরহাট প্রতিনিধি মাহফিজুর রহমান মাহফুজের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাটে বেতাগা গ্রামে এই প্রথমবারের মতো বস্তায় আদা চাষ হচ্ছে। এই পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগ আক্রমণ কম, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ে বস্তা অন্য জায়গায় সরিয়ে নেওয়াও সম্ভব। আদা চাষে অনেক লাভবান হচ্ছে। আগামীতে আমরা এই চাষ করব। দেলোয়ার ভাইয়ের আদা চাষ দেখে আমরাও এই চাষ করার উৎসাহিত। বেতাগা গ্রামের বাসিন্দা কৃষক দেলোয়ার শেখ ইন্টারনেটে ভিডিও দেখে কিভাবে বস্তায় আদা চাষ করা যায় সে বিষয়টি আয়ত্ত করেন। পরে সিমেন্টের বস্তা সংগ্রহ করে প্রথমবারের মতো চাষ শুরু করেন। আমি সর্বপ্রথম ইন্টারনেটে এটা দেখলাম, দেখার পর আমি বগুড়ায় গিয়ে যারা চাষি চাষ করে তাদের ওখানে দেখলাম, দেখার পরে ফকিরহাট কৃষি অফিসের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলাম। ওনাদের সার্বিক সহযোগিতায় আমি এই পর্যন্ত পৌঁছাইছি এবং এতে যা খরচ তার থেকে 3 গুণ লাভের সম্ভাবনা আমার এখন আছে। অল্প খরচ আর অধিক লাভ হয় বাড়ি আদা দুই জাতের ফসল হিসেবে কৃষকদের মাঝে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। যেহেতু আমাদের দেশে মশলা চাষের স্বয়ংসম্পূর্ণ নাই, সুতরাং আমরা যদি বস্তায় আদা চাষ করতে পারি তাহলে আমাদের মশলা চাষের স্বয়ংসম্পূর্ণ হবে এবং বাড়তি যে মশলা সেটি বিদেশ থেকে আমদানি করা লাগবে না। কৃষকরা নিজেরা উদ্বুদ্ধ হয়ে, যেহেতু অন্যান্য কৃষকরা ভালো করছেন এবং আমরা আশাবাদ করছি যে এটি ফকিরহাটে যেভাবে সাড়া ফেলেছে আগামীবার এটি 2 থেকে 3 গুণ কৃষক এই বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হবে। কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বর্তমানে বাড়ির উঠান বা পতিত জমিতে বস্তায় আদা চাষে ঝুঁকছেন কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ।
পাখির নিরাপদ আশ্রয় গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের গাছে গাছে বেঁধে দেওয়া হয়েছে মাটির হাঁড়ি। এমন উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য ও সমৃদ্ধি আনবে বলছেন পরিবেশবাদীরা। ময়মনসিংহের প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গাছে গাছে পাখির কলকাকলিতে মুখর চারিপাশ। ক্রমবর্ধমান প্রাণ প্রকৃতি ধ্বংসে আবহমান বাংলার এই চিরায়ত রূপ এখন অতীত। প্রাকৃতিক দুর্যোগ, বেপরোয়া শিকার ও আবাসস্থল হারিয়ে আশঙ্কাজনক হারে কমেছে পাখির সংখ্যা। এমন পরিস্থিতিতে পাখি রক্ষায় আনন্দমোহন কলেজ ক্যাম্পাসের কাছে কাছে পাখিদের আবাসস্থল গড়ে তুলেছেন শিক্ষার্থীরা। এটা অবশ্যই একটা ভালো কাজ, কারণ এতে পাখিদের আবাসস্থল সৃষ্টি করা হচ্ছে এবং আমাদের ভার্সিটি ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করছে। পাখিদের আবাসস্থল তৈরির জন্য আমরা এক উদ্যোগ নিয়েছি। আগামীতে আমরা এইরকম কার্যক্রম অব্যাহত রাখব। পাখিদের জন্য অনেক ভালো, তাদের একটা বসবাস স্থান হইতেছে। আনন্দমোহন কলেজের পরিবেশকে টিকিয়ে রাখার জন্য পাখিদের আবাসস্থল তৈরি করছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষকরা। পাখি যত সংখ্যক বেশি হবে তত এই পরিবেশটা সুন্দর হবে। ছাত্রদের এই কাজের ফলে আনন্দমোহন কলেজের প্রাকৃতিক পরিবেশ আরো সুন্দর হোক এবং উত্তরোত্তর তারা আরো ভালো কাজ করুক। নির্মল পরিবেশ ও প্রকৃতি গড়তে সারা দেশে সচেতনতা বৃদ্ধির তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বিশাল ব্যবধানে জিতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ নারী দল। ম্যাচ বাই ম্যাচ খেলে সিরিজ জিততে চান বাংলাদেশের পেসার মারফা আক্তার। আমি চিন্তা করতেছি, তো আমরা ফার্স্ট ম্যাচ অনেক ভালোভাবে জিতেছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাচ। তো ওটাতে আমরা জিততে পারলে ইনশাল্লাহ তারপর থার্ড ম্যাচ চিন্তা করব। তো এইভাবেই আমরা 1 বাই 1 চিন্তা করতেছি। ওরাও যেহেতু হারছে, ওরাও অনেক ভালোভাবে টার্গেট করবে আমাদেরকে, তো ওইভাবে আমাদেরকেও অনেক বেশিভাবে একটু চিন্তা করতে হবে যে ওরা কোন কোন দিক দিয়ে আর কি উইক বা কোন কোন দিক দিয়ে ভালো খেলতেছে, এদিকে একটু বেশি ফোকাস দিতে হবে। অনুষ্ঠিত হলো আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতার সমাপনী। আয়োজন বৃহস্পতিবার। বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় নৌবাহিনী দল 3-2 সেটে সেনাবাহিনী দলকে পরাজিত করে। সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ বিজয়ীদের পুরস্কার তুলে দেন। এ সময় আরও ছিলেন 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নৌবাহিনী দলের পেটি অফিসার শেখ ইসমাইল হোসেন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামে। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে সরকার। দেশ জুড়ে উত্তেজনার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সাথে বসে সমাধানের আশ্বাস উপদেষ্টাদের। গণমাধ্যমের উপর আঘাত কোনোভাবেই কাম্য নয়। নোয়াবের মতবিনিময়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। এবং সুবিধাপ্রাপ্ত শিল্পগুলো নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রযুক্তি ও কৃষি ক্ষেত্রে বিপুল সম্ভাবনা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।